সবাই ভালো আছেন আশা করি। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওদেরকে আজকে গুরুত্বপূর্ণ প্রবাসের গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে আমি আবারও হাজির হলাম। শীতের সময় ফুলের গাছ কি সুন্দর ফুল দেখুন। ফুলকে না ভালোবাসে সবাই, ফুল ভালোবাসে, ফুলের প্রতি ভালোবাসা সবারই আছে। হরেক রকমের ফুল, জীবনটা ফুলের মতো না। ফুলগুলো নামই জানি না, কয়েকটার নাম মানুষ জানে, বাবা ফুলের গাছের তো নামও জানে না। সবাই সৌন্দর্য উপভোগ করতেছে।
কানে ফুল, কিন্তু কেউ নাম জানে না। আপনারা কয়জনে জানেন এগুলো বলেন না। ত্যাগ করে আরেক পক্ষে যোগদান সহ বিভিন্ন খেলা দেশবাসী দেখেছে। এর মধ্যে সবচেয়ে বেশি যা আলোচিত হয়েছে তা হলো নিজের দল বিলুপ্ত করে অন্যের ছাতা নিচে আশ্রয় নেওয়ার ঘটনা। এতে বিলুপ্ত হয়ে গেছে বেশ কয়েকটি দল। 2025 সালের সর্বশেষ সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ তথা আরপিও অনুযায়ী জোট গঠন করলো ভোটে লড়তে হবে নিজ দলের প্রতীক নিয়ে। যেখানে ছোট দলগুলো বেঁধেছে বিপত্তি। পরাজিত হওয়ার সংখ্যায় ধারায় দল বিলুপ্ত করে ধানের শীষ নির্বাচন করেন, বিএনপিতে বেড়ান। অর্ধ ডজনেরও বেশি নেতা এবার সংসদে যাওয়ার আশায় বুক বেঁধেছিলেন, কিন্তু তাদের দলের অবস্থা জনপ্রিয়তার এর জন্য উপযোগী ছিল না। এক পর্যায়ে দল বিলুপ্ত বা দল বদল করে অন্য দলে যোগদান দেন তারা। এরপরও তাদের অনেকের কপাল খুলেনি। ভোটের ফলাফল ঘোষণার পর জানা যায় তাদের মধ্যে কয়েকজন নির্বাচিত বিরোধী পাঠ পড়ে যায়নি। যারা এবারে নির্বাচনে হেরেছে তাদের কয়েকজনের বিবরণী দেওয়া হলো। সৈয়দ এনামুল হুদা গত 22 ডিসেম্বর বাংলাদেশ জাতীয় দল বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দেন। দলটির চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা রাজধানী গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই যোগদান করেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ফুল দিয়ে সৈয়দ এহসানুল হুদাকে বরণ করে নেন। এহসানুল হুদা নির্বাচনের মাঠে নামার আগে ধানের শীষ প্রতীক পান, কিন্তু তিনি ভোট যুদ্ধে সুবিধা করতে পারেনি। হেরেছেন বিএনপি বিদ্রোহী প্রার্থীর কাছে। কিশোরগঞ্জ 5, বাজিতপুর ও নিকরে আসনে হাঁস প্রতীক শেখ মুজিবুর রহমান ইনকালাব পেয়েছেন ৭৯,৬০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক এহসানুল হুদা পেয়েছে ৬৬,৪৫০ ভোট। ডক্টর রেদওয়ান আহমেদ গত 24 ডিসেম্বর লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদওয়ান আহমেদ নিজ দল ছেড়ে বিএনপিতে যোগদান করেন। বিএনপির গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে যোগদানের ঘোষণা দেন তিনি। পরে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে কুমিল্লার 7 চন্দ্রিনা আসনে লড়েন, কিন্তু বিএনপির বিদ্রোহী নেতা স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওনের কাছে পরাজিত হন। এই আসনে 5 বারের সাবেক এমপি ডক্টর রিদওয়ান পেয়েছেন ৪৭,৯২৫টি ভোট। অপরদিকে শাওন পেয়েছেন ৯০,৮১৯ ভোট। রাশেদ খান গত ২৭ ডিসেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দলটিতে যোগদান গণপরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এর আগে তিনি নিজ দল থেকে পদত্যাগ করেন। পরে তিনি ঝিনাইদহ 4 আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। ঝিনাইদহ ঝিনাইদহ 4 আসনে জামাত মনোনীত প্রার্থী মাওলানা আবু তালেবের কাছে হেরেছেন। আবু তালেব পেয়েছেন ১,৫৯,৯৯৯টি ভোট। রাশেদ তৃতীয় অবস্থান থেকে পেয়েছেন ৫৬,২২৪টি ভোট। এখানে আরও রয়েছেন ফরিদুজ্জামান, রাশেদ বিন ওয়াক্কাস, ডক্টর রেজা কিবরিয়া। এরা হচ্ছে নিজ দল থেকে অন্য দলে যোগদান করেছেন। এবার এসে যাক বিএনপি নেতৃত্বাধীন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নতুন মোড়ের সম্ভাবনা কতটুকু। বাংলাদেশের নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ জয়ের পর নরেন্দ্র মোদী সমাজ যোগাযোগ মাধ্যমে বাংলা বার্তা দিয়ে
তারেক রহমানকে অভিনন্দন জানান। অভিনন্দনের ভাষা ছিল ইতিবাচক, কৃষ্ণ কিন্তু সতর্ক। মোদি একটি গণতান্ত্রিক প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন জানান। একই সঙ্গে তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। তবে গত 24 সালে আন্দোলনের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার দুই দেশের সম্পর্কে টানাপোড়া ও অবিশ্বাসের দেয়াল তৈরি হয়েছে। এর সঙ্গে সীমান্ত হত্যা, তিস্তা পানি বণ্টন, বাণিজ্য বাধা ও উস্কানিমূলক মন্তব্য পুনরায় খুব যুক্ত হয়েছে। অনেক বাংলাদেশি মনে করেন দিল্লি দীর্ঘদিন এক কৃতবাদী সরকারের প্রতি অতিরিক্ত সমর্থন দিয়েছেন। তবে দিল্লির সামনে প্রশ্ন এখন সম্পর্ক রাখবে কিনা না তা নয়, বরং সম্পর্ক কীভাবে রাখতে হবে এর উপর। বিএনপি দিল্লির কাছে অপরিচিত নয়। 2001 সালে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির জামায়াত জোট ক্ষমতায় এলে নিরাপত্তা ও কৌশলগত ইস্যুতে দুই দেশের টানাপোড়েন বাড়ে। 2004 সালের চট্টগ্রামের 10টা অস্ত্র মামলার ঘটনা ভারতীয় নিরাপত্তা মহলে গভীর উদ্বেগ তৈরি করে। এছাড়াও ওয়াশিংটন, বেজিং ও ইসলামাবাদের সঙ্গে বিএনপির সম্পর্কের সমীকরণ দেখে দিল্লি সন্দেহ দানা বেঁধেছে যে ঢাকা কৌশলগতভাবে সরে যাচ্ছে। পরিস্থিতি আরও খারাপ হয় 2014 সালে তৎকালীন বিরোধী নেত্রী খালেদা জিয়া যখন ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেন। নিরাপত্তার অজুহাত দেখানো হলেও একে দিল্লির প্রতি অবজ্ঞা হিসেবে দেখা হয়েছিল। এর ফলে দিল্লি পরবর্তী সময়ে শেখ হাসিনার সরকারের উপর বড়